Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Bayojon. আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11 এর রেচন প্রথম তার অপসরণ চ্যাপ্টার থেকে ইউরিন ফর্মেশন ব্যাপারটা সম্পূর্ণরূপে আলোচনা করছি। কিডনি নেফ্রনের মধ্যে কিভাবে ইউরিন ফর্মেশন হয় সেটা আমরা এখানে আলোচনা করব। তো প্রথম হচ্ছে ইউরিন ফর্মেশন মানে আমাদের মূত্র কিভাবে উৎপন্ন হচ্ছে। তো মূত্র উৎপন্ন হওয়ার জন্য তিনটে পদ্ধতি রয়েছে। এক নম্বর হচ্ছে কি তিনটে পদ্ধতি কি এক নম্বর হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। গ্লোমেরুলার ফিল্ট্রেশন এটা নাম্বার 1 পয়েন্ট হলো। নাম্বার হচ্ছে 2 নম্বর টিউবুলার রিঅ্যাবজর্পশন পুনঃশোষণ, অর্থাৎ বৃক্ক যে নালিকাগুলো রয়েছে পিসিটি ডিসিটি কালেক্টিং টিউবুল তারা কিভাবে তোমার শোষণ করছে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার কি 3 নম্বর পয়েন্ট হচ্ছে টিউবুলার সিক্রেশন টিউবুলের ক্ষরণ। চলো আমরা এই তিনটে পদ্ধতিকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো ফার্স্ট দেখো আমাদের যেটা প্রথমে যেটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন। The urine formation involves 3 main processes, namely glomerular filtration, reabsorption and secretion that takes place in different part of the nephron. তাহলে মূত্র উৎপাদন করতে গেলে তিনটি পদ্ধতি লাগবে। এক নম্বর হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, অর্থাৎ এই যে আমাদের গ্লোমেরুলাস রয়েছে, এটা বোমানের ক্যাপসুল বলছি আমরা, সেখানে ফিল্ট্রেশন হতে হবে, যেটাকে আমরা আলট্রা ফিল্ট্রেশন বলতে পারি। 2 নম্বর টিউবুলার রিঅ্যাবজর্পশন, অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউব, দূরবর্তী সংগ্রহ নালিকা, পার্শ্ববর্তী নিকটবর্তী সংগ্রহ নালিকা, হ্যান্ডি লুপ এবং কালেক্টিং টিউবুলে কীভাবে তোমার রিঅ্যাবজর্পশন ঘটছে। তারপর টিউবুলার সে সমস্ত টিউবগুলো আবার কী জিনিস সিক্রেশন করছে সেটার উপর নির্ভর করছে। দ্য ফার্স্ট স্টেপ ইন ইউরিন ফর্মেশন ইজ দ্য ফিল্ট্রেশন অফ ব্লাড which is carried out by the glomerulus and is called glomerular filtration. তাহলে এই মূত্র উৎপাদনের প্রথম যে ধাপ সে ধাপটা হচ্ছে কি তোমার ব্লাডের ফিল্ট্রেশন। আমরা জানি এই যে বোম্যান ক্যাপসুল বা গ্লোমেরুলাসের মধ্যে অ্যাফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে দূষিত রক্ত ঢুকে পড়ে, এই ইফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে তোমার বিশুদ্ধ রক্ত বেরিয়ে যায় এবং রক্তে যে সব দূষিত উপাদানগুলো রয়েছে সেগুলো পোডোসাইট কোষ মানে এই যে আমাদের গ্লোমেরুলাস এবং বোম্যান ক্যাপসুল এর মধ্যবর্তী স্থানে এরকম ধরনের কোষ রয়েছে। বোম্যান ক্যাপসুল এপিথেলিয়াম সেল এবং ক্যাপিলারি এন্ডোথেলিয়াম সেল এবং বেসমেন্ট মেমব্রেনের মধ্যে এই ধরনের একটা পোডোসাইট সেলের মধ্যে একটা ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলোর মাধ্যমে তোমার ডিফিউশন প্রসেসে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশনে সব কিছুর ফিল্টার হয়। অন অ্যান অ্যাভারেজ 1100 to 1200 ml of blood is filtered by the kidney per minute, which constitutes roughly 1/5 of the blood pumped out by each ventricles of the heart in a minute. তার কি বলছে যে on an average 1100 to 1200 ml of blood, তাহলে এই যে ফিল্টার হচ্ছে সেই ফিল্টার প্রতি মিনিটে 1100 থেকে 1200 ml রক্ত ফিল্ট্রেশন হয়। 1100 থেকে 1200 ml রক্ত ফিল্টার হচ্ছে, হুইচ যেটি কনস্টিটিউট করছে রাফলি 1/5 অফ দ্য ব্লাড পাম্পড আউট বাই ইচ ভেন্ট্রিকল অফ দ্য হার্ট, যেটা কি হচ্ছে হার্টের যে নিলয় থেকে যে রক্ত পাম্প আউট হচ্ছে বাইরে বেরিয়ে আসছে তার 1/5 ভাগ এর সমান। দ্য গ্লোমেরুলার ক্যাপিলারিজ blood pressure cause filtration of blood through 3 layers: the endothelium of glomerular blood vessel, the epithelium of Bowman capsule and the basement membrane between them. তাহলে এখানে কি হচ্ছে দেখো, প্রথমে ধরনের এই অ্যাফারেন্ট আর্টেরিওলের কথা ভাবো যে প্রথমে হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল আসার পর সেটা তোমার ভাগ হয়ে গেল বিভিন্ন ক্যাপিলারিজে। ক্যাপিলারি ভাগ হওয়ার পর থিন ইফারেন্ট আর্টেরিওল বা ভেন দ্বারা বেরিয়ে গেল। তো এখানে যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো কি ব্রাঞ্চের ছিদ্রগুলো খুব ছোট এবং ছোট হওয়ার জন্য কি হচ্ছে এখান থেকে এটা হচ্ছে থিক, এখানে থিন, ক্যাপিলারিজগুলো থিন আর এটা থিনেস্ট, জেনারেল ভেনটা সেটা থিনেস্ট। এবার এখানে
একটা লো প্রেশারতে যখন থিক পার্সন থেকে যখন জলগুলো তোমার থিন পোর্শনের মধ্যে আসবে তখন ব্লাড প্রেশারটা বাড়বে, এবং ব্লাড প্রেশার যখন বাড়বে তখন এখান থেকে ধরুন এটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা গ্লোমেরুলাস যেখানে ব্লাড ক্যাপিলারিজগুলো আছে। তাহলে গ্লোমেরুলাস থেকে ব্যাপন প্রক্রিয়া কী করবে, হাই প্রেশারে তোমার ইলেকট্রোলাইট থেকে শুরু করে বিভিন্ন নিউট্রিশনের ওয়েস্ট মেটেরিয়ালগুলো বাইরে থেকে বেরিয়ে আসবে কীভাবে, এখানে 3টে লেয়ার রয়েছে, এগুলো হচ্ছে পোডোসাইট কোষ। প্রথমে হচ্ছে এটা হচ্ছে গ্লোমেরুলার মেমব্রেন, এটা হচ্ছে পোডোসাইট কোষ, এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, যেটা আমরা পড়লাম। এই যে বেসমেন্ট মেমব্রেনটা একদম মধ্যখানে, বেসমেন্ট মেমব্রেন এটা এই যে এই পোর্শন যেটা রেড কালার করে দিচ্ছে সেটা বেসমেন্ট মেমব্রেন। এর পাশে রয়েছে তোমার ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, মানে এই যে রক্তজালকের এন্ডোথেলিয়ামগুলো, আর এর পাশে রয়েছে বোমেন ক্যাপসুলের পোডোসাইট কোষ। এবার এই পোডোসাইট কোষ, দুটো পোডোসাইট কোষের মধ্যবর্তী স্থানে পোর রয়েছে, সেই পোরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া হাই ডেনসিটি থেকে লো ডেনসিটির দিকে তোমার ফিল্ট্রেশন হচ্ছে। তো হাই ডেনসিটি ক্যাপিলারির মধ্যে আর লো ডেনসিটি হচ্ছে বোমেন ক্যাপসুলের মধ্যে। The epithelial cell of Bowman capsule called podocyte are arranged in an intricate manner so as to leave some minute pore space called filtration slit or slit pore. তাহলে বোমান ক্যাপসুলে কি হচ্ছে, এই যে পোডোসাইট কোষগুলো এমনভাবে সাজানো থাকে যে দুটো পোডোসাইটের মধ্যখানে একটা করে স্লিট বা পোর বর্তমান থাকে। Blood is filtered so finely through this membrane that almost all the constituent of the plasma except the protein pass onto the lumen of the Bowman capsule. এখানে যেহেতু হাই প্রেসারের ফিল্ট্রেশনটা হচ্ছে, তাই রক্তের বেশিরভাগ জিনিসই, রক্তের শুধুমাত্র কিছু প্রোটিনকে বাদ দিয়ে সবই কিন্তু ফিল্ট্রেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ সবই বোমেন ক্যাপসুলের মধ্যে ঢুকে যায়। Therefore it is considered as ultra filtration, অর্থাৎ আমাদের রক্তের সমস্ত কিছুই কিন্তু গ্লোমেরুলাসের মাধ্যমে বোমেন ক্যাপসুলে ঢুকে পড়ে, শুধুমাত্র কিছু প্রোটিন বাদ দিয়ে, এবং এই জন্য আমরা আলট্রা ফিল্ট্রেশন বলি। তাহলে এখানে কি কি জিনিসের ফিল্ট্রেশন হয়, এখানে ফিল্ট্রেশন হয় তোমার ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ক্রিয়েটিনিন, গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন, সোডিয়াম, পটাশিয়াম, এটসেট্রা। কিন্তু বাট নট প্রোটিন অ্যান্ড ফ্যাট, বাট মনে রাখবে প্রোটিন, বাট নট প্রোটিন অ্যান্ড ফ্যাট। তাহলে এখানে হাই প্রেসারে সব কিছু ফিল্ট্রেশন হয়ে যাচ্ছে, ব্লাডের সমস্ত জিনিস প্রায়, কিন্তু শুধুমাত্র প্রোটিন এবং ফ্যাটটা বাদ দিয়ে, প্রোটিন ফ্যাটের মধ্যে দিয়ে, পোডোসাইট কোষের মধ্যে দিয়ে ফিল্ট্রেশন হয় না। এরপর দেখো বলবো the amount of filtrate formed by the kidney per minute is called glomerular filtration rate. তাহলে প্রতি মিনিটে কিডনির দ্বারা যে রক্তটা ফিল্টার হয়, পরিশ্রুত হয়, সেই রেটটাকে আমরা বলছি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, GFR, মানে গ্লোমেরুলাসের মধ্যে প্রতি মিনিটে যে পরিমাণে ব্লাড ফিল্টার হচ্ছে সেটাকে গ্লোমেরুলাস ফিল্টার রেট বলা হয়। ইন হেলদি ইন্ডিভিজুয়াল ইজ অ্যাপ্রক্সিমেটলি 125 ml per minute and 180 লিটার পার ডে। কিন্তু বুঝতে হবে জিএফআরটা কার ক্ষেত্রে হচ্ছে, একটা হেলদি ইন্ডিভিজুয়াল, একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে পার ডে 125 মিলিলিটার পার মিনিট বা 180 লিটার রক্ত আমাদের প্রতিদিন ব্লাড ফিল্ট্রেশন হচ্ছে, গ্লোমেরুলাসের মাধ্যমে ফিল্টার হচ্ছে 180 লিটার, যেখান থেকে আমাদের মাত্র 1.5 লিটার ইউরিন তৈরি হবে। দ্য কিডনি হ্যাভ বিল্ট ইন মেকানিজম ফর দ্য রেগুলেশন অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এবং কিডনিটা এমনভাবে তৈরি করা আছে যেটা তোমার এই গ্লোমেরুলাসের মাধ্যমে ফিল্ট্রেশন রেটটাকে কন্ট্রোল করবে। One such efficient mechanism is carried out by the juxtaglomerular apparatus. Juxtaglomerular কোথায় আছে তাহলে, এটা হচ্ছে juxtaglomerular apparatus, অর্থাৎ এফার্ট আর্টারির চারিদিকে যে কোষগুলো থাকছে সেগুলোকে বলে juxtaglomerular apparatus। juxtaglomerular সেল
কোথায় থাকছে এই যে অ্যাফারেন্ট আর্টেরিয়ালের মধ্যখানে যে এখান থেকে যে তোমার অ্যাফারেন্ট আর্টেরিয়ালের যে মেমব্রেনের মধ্যে যে কোষগুলো থাকে তাকে জাক্সটাগ্লোমেরুলার সেল বলা হয়। Juxtaglomerular apparatus is a special sensitive region formed by the cellular modification in the distal convoluted tubule and the afferent arteriole at the location of their contact. তাহলে এটা হচ্ছে কি আমাদের ডিসিটি অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড টিউবুল, দূরবর্তী সংগ্রাহী নালিকা, এবং এটা রয়েছে অ্যাফারেন্ট আর্টেরিয়ল যার মাধ্যমে ব্লাডটা গ্লোমেরুলাসে প্রবেশ করছে। তো এদের যে সংযোগী স্থলটা এই ডিসিটি এবং অ্যাফারেন্ট আর্টেরিয়লের যে সংযোগী স্থল সেখানে তোমার তৈরি হচ্ছে কি জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। A fall in glomerular filtration rate can activate the juxtaglomerular cell to release renin, which can stimulate the glomerular blood flow and thereby GFR back to normal. তাহলে এখানে যখন আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে অর্থাৎ বেশিরভাগ জিনিসই তোমার এখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, সেই সময় কি হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল যেটা ডিসিটি এবং অ্যাফারেন্ট আর্টেরিয়লের মধ্যখানে অবস্থানে ওদের যে স্থানে অ্যাটাচ করে আছে সেই স্থানে রয়েছে, সেখান থেকে রেনিন ক্ষরণ হচ্ছে। তাহলে যে সেল থেকে রেনিন ক্ষরণ হলো এবং এই রেনিন ক্ষরণটা কি করলো তার অ্যাবজর্পশন রেটটাকে নর্মাল করে দিল, তার মধ্যে ব্লাড ফ্লোটাকে নর্মাল করলো। A comparison of the volume of the filtration found per day 100 liter per day with that of the urine release 1.5 liter suggests that nearly 99% of the filtration has to be reabsorbed by the renal tubules. তাহলে কি করলো এই যে রেনিন ক্ষরণ হলো সেই রেনিনটা কি করলো আমাদের রিঅ্যাবজর্পশন রেটটাকে বাড়িয়ে দিল, কারণ গ্লোমেরুলাসের মাধ্যমে 180 লিটার ব্লাড প্রতিদিন ফিল্টার হচ্ছে, যেখান থেকে মাত্র তৈরি হচ্ছে কত 1 থেকে 1.5 লিটার ইউরিন। তাহলে এতগুলো যে ফিল্ট্রেশন হলো তাহলে বাকি কি তোমার বাকি ধরো 179 লিটার 178 লিটার ব্লাড কি করছে মানে ব্লাডের উপাদানগুলোকে আবার ব্লাডে ফিরিয়ে দিচ্ছে, যেটাকে রিঅ্যাবজর্পশন বলছি আমরা। দ্য টিউবুলার এপিথেলিয়াল সেলস ইন ডিফারেন্ট সেগমেন্ট অফ নেফ্রন পারফর্ম দিস আইদার বাই অ্যাক্টিভ অর প্যাসিভ মেকানিজম। তাহলে এই রেনিন কি করছে এই যে আমাদের বিভিন্ন ধরনের এখানে যে সেলগুলো এপিথেলিয়াম সেলগুলো রয়েছে সেই এপিথেলিয়াম সেলগুলো কি করছে অ্যাক্টিভ প্যাসিভ যে কোনো মেকানিজমের মাধ্যমে রিঅ্যাবজর্পশন করতে স্টিমুলেট করছে। ফর এক্সাম্পল সাবস্টেন্স লাইক গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম এটসেট্রা ইন দ্য ফিল্ট্রেট আর রিঅ্যাবজর্বড অ্যাক্টিভলি whereas the nitrogenous waste are absorbed by the passive transport। মানে ধরে নাও এখান দিয়ে আমাদের গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম এবং ইত্যাদি জিনিসগুলো কি হলো ফিল্ট্রেশন হয়ে গেল বোম্যান ক্যাপসুল বা গ্লোমেরুলাসের মধ্যে। এবার এই জিনিসগুলো থেকে এইগুলো ভালো জিনিস আমাদের শরীরের জন্য একান্ত দরকার, তা এই জিনিসগুলো কি অ্যাক্টিভলি অ্যাবজর্ব হলো কিন্তু অ্যাক্টিভলি রিঅ্যাবজর্ব হলো, কিন্তু যেগুলো নাইট্রোজেনাস ওয়েস্ট যেমন হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য দরকারি না, সুতরাং এগুলো কি প্যাসিভলি ট্রান্সপোর্ট হয়ে গেল, ওটা অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট হলো, প্যাসিভলি ট্রান্সপোর্ট হলো, আর যেগুলো উপকারী উপাদান সেগুলো হচ্ছে অ্যাক্টিভলি তোমার রিঅ্যাবজর্ব ঘটলো। Reabsorption of water also occur passively in the initial segment of the nephron। নেফ্রনের যে প্রাথমিক উপাদান পিসিটি সেখানে কিন্তু বা তোমার হচ্ছে হেলু অফ হেনলি এদের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে ওয়াটারের সাধারণত ওয়াটার পুনঃশোষণ ঘটছে, অর্থাৎ ওয়াটার বেশি বেরো দেয় না। During urine formation, the tubular cells secrete substance like proton, potassium and ammonium into the filtrate। এবার যখন ইউরিন ফর্মেশন হচ্ছে তো যে সমস্ত টিউবুল অর্থাৎ পিসিটি, ডিসিটি এবং কালেক্টিং টিউবুল এরা কী করছে কিছু পরিমাণে H+ এবং K+ ক্ষরণ করছে, যেগুলো কী করে টিউবুলার সিক্রেশন অলসো ইম্পর্ট্যান্ট স্টেপ ইন ইউরিন ফর্মেশন। এবং এই টিউবুল যে সমস্ত জিনিসগুলো ক্ষরণ করলো সেগুলো কিন্তু ইউরিন ফর্মেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ইট হেল্পস দ্য মেনটেন্স অফ দ্য আয়নিক অ্যান্ড অ্যাসিডিক ব্যালেন্স অফ দ্য বডি ফ্লুইড, যেগুলো আমাদের শরীরের আয়নিক এবং বডি ফ্লুইডকে মেনটেন করছে। তাহলে এবার আমরা দেখবো কি পিসিটি, ডিসিটি বা টিউবুলদের কাজ কি। For the function of the tubule, তাহলে আমরা আসবো পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের ফাংশন কি। তাহলে এই যে দেখো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের এভাবে সেলগুলো রয়েছে, সেলের এই পাশে কি রয়েছে দেখো ব্রাশ বর্ডার এপিথেলিয়াম রয়েছে।
The PCD is lined by simple cuboidal brush border epithelium. এই যে ব্রাশের মতো হয়ে আছে বলে ব্রাশ border epithelium বলে, এবং এগুলো ঘনকাকার কোষ দিয়ে গঠিত বলে একে কিউবয়েড epithelium টিস্যু বলা হয়, which increase the surface area of the reabsorption. তো এই যে আঙ্গুলের মতো প্ররোধকগুলো, সেগুলোর কাজ কি? এর কাজ হচ্ছে সারফেস এরিয়াকে বাড়িয়ে দেওয়া। Nearly all the essential nutrient and 70 to 80% of electrolyte and water are reabsorbed by this segment. তাহলে গ্লোমেরুলাসের যে বেশিরভাগ রক্তের বেশিরভাগ সমস্ত উপাদানগুলোই তোমার ফিল্ট্রেশন হয়ে গেছিল, তার মধ্যে কি 70 to 80% ইলেকট্রোলাইট এবং ওয়াটার আবার রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে কোথায়? নর্মাল। অর্থাৎ এখানে তোমার বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, নিউট্রিয়েন্ট, H2O, পটাশিয়াম, এগুলো সবগুলো কি হচ্ছে? রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তো বডিতে আবার ফিরে যাচ্ছে। কিন্তু প্রোটন এবং অ্যামোনিয়া ইত্যাদি তোমার হচ্ছে কি সেগুলো রিঅ্যাবজর্ব, সেগুলো আবার কিডনির মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। PCT also help to maintain the pH and ionic balance of the body fluid by selective secretion of hydrogen ion and ammonia into the filtrate and by absorption of bicarbonate from it. তাহলে কি করছে? এরা অ্যামোনিয়া এবং হাইড্রোজেন আয়নটাকে কি করছে? ফিল্ট্রেশন করছে। কোথায় ফিল্ট্রেশন? মানে ট্রান্সপোর্ট করছে কোথায়? প্যাসিভলি ট্রান্সপোর্ট করে দিচ্ছে তোমার রেনাল টিউবুলের মধ্যে, কিন্তু এখান থেকে কার বিনিময় করছে? বাইকার্বনেটকে রিঅ্যাবজর্পশন করে নিচ্ছে এরা। তাহলে আমরা দেখতে পাবো পিসিটির মধ্যে কি হচ্ছে? তাহলে এর 70 to 80% এখানে, তাহলে এখানে কি কি শোষণ হলো? এখানে আর কি সোডিয়াম ক্লোরাইড, নিউট্রিয়েন্ট, জল, পটাশিয়াম, এসব গ্লুকোজ হয়েছে, গ্লুকোজ এগুলো সব ট্রান্সপোর্ট হয়, মানে রিঅ্যাবজর্পশন হয়। এরপর হচ্ছে কি লুপ অফ হেনলি। তো লুপ অফ হেনলিতে মেনলি কি হয় দেখো, রিঅ্যাবজর্পশন ইজ মিনিমাম, সবচেয়ে বেশি মিনিমাম রিঅ্যাবজর্পশন কোথায় ঘটছে? তোমার হচ্ছে হেনলি লুপে। ইট ইজ ইন ইটস অ্যাসেন্ডিং লিম্ব, এটা হচ্ছে অ্যাসেন্ডিং, এটা ডিসেন্ডিং, এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব হলো। তো এই অ্যাসেন্ডিং লিম্বে সবচেয়ে বেশি পরিমাণে কি, সবচেয়ে কম পরিমাণে তোমার রিঅ্যাবজর্পশন ঘটছে। However, this region plays significant role in the maintenance of high osmolarity of medullary interstitial fluid. তাহলে যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড রয়েছে, মেডুলারি ফ্লুইড রয়েছে, সেই ফ্লুইডের সঙ্গে কি অসমোলারিটি মানে হচ্ছে লিকুইডের মধ্যে ইলেকট্রিক কম্পাউন্ড ইলেকট্রিক আয়নের ব্যালেন্স মেনটেন করা। The descending limbs of loop of Henle is permeable to water but almost impermeable to electrolyte. তাহলে এই যে ডিসেন্ডিং লিম্বটা শুধুমাত্র কি জলকে রিঅ্যাবজর্ব করতে সাহায্য করবে, কিন্তু অন্য কোনো সোডিয়াম হোক, ক্লোরিন হোক, NaCl হোক, সেটাকে তোমার রিঅ্যাবজর্ব করতে পারবে না। এর মেমব্রেন শুধুমাত্র অ্যালাউ করবে H2O কে। কিন্তু যখন অ্যাসেন্ডিং লিম্বটা যাবো তখন সেখানে কী হবে? সোডিয়াম ক্লোরাইড, নট ওয়াটার বাট সোডিয়াম ক্লোরাইড। তাহলে ডিসেন্ডিং লিম্বটা হয়ে গেল তোমার জলের জন্য, আর অ্যাসেন্ডিং লুপটা হয়ে গেল তোমার ইলেকট্রোলাইট, সোডিয়াম ক্লোরাইডের জন্য হচ্ছে। This concentrate the filtered as it's moved down. The ascending limb is impermeable to water but allow transport to electrolyte actively or passively. তাহলে এই যে আমাদের হেনলি লুপে যে অ্যাসেন্ডিং লুপটা রয়েছে, অ্যাসেন্ডিং লিম্বটা রয়েছে, এই অ্যাসেন্ডিং লিম্বটা ইলেকট্রোলাইটের জন্য যে কোষ পর্দা ইলেকট্রোলাইটের জন্য পারমেবল, কিন্তু জলের জন্য ইমপারমেবল। দেয়ারফর দ্য কনসেন্ট্রেশন অফ ফিল্ট্রেশন পাস আপওয়ার্ড। এই যেমন ফিল্ট্রেট মানে কি, যেগুলো তোমার পরিশ্রুত হচ্ছে। ইট গেটস ডাইলিউট ডিউ টু প্যাসেজ অফ ইলেকট্রোলাইট টু দ্য মেডুলারি ফ্লুইড। তাহলে মেডুলারি ফ্লুইড মানে কিডনির যে কর্টেক্স মেডুলারি রিজন রয়েছে, মেডুলারি ফ্লুইডের মধ্যে কি ট্রান্সপোর্ট হয়ে গেল কোনগুলো? এই যে ইলেকট্রোলাইটগুলো। এর মধ্যে হেনলি লুপের মাধ্যমে আমরা কি সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন ইত্যাদি তোমার ট্রান্সপোর্ট হয়ে থাকে। তারপর যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা DCT, যেটাকে আমরা বলছি এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ডিস্টাল কনভলিউটেড টিউবুল কী করে দেখো, পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়নকে এরা শোষণ করলো, ট্রান্সপোর্ট করলো, আর সোডিয়াম ক্লোরাইড, জল এবং বাইকার্বনেটকে রক্তে ফিরিয়ে দিল। কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার টেক্স প্লেস ইন দিস সেগমেন্ট। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশন করছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটারকে বডিকে ফিরিয়ে দিচ্ছে। DCT ইজ অলসো ক্যাপাবল অফ রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট। এটা কি করছে?
সোডিয়াম ক্লোরাইড জল এবং বাইকার্বনেটকে রিঅ্যাবজর্পশন করলো, বাট সিলেক্টিভলি সিক্রেশন অফ হাইড্রোজেন আর পটাশিয়াম, এবং এটা বডি থেকে হাইড্রোজেন ও পটাশিয়ামকে সিক্রেট করলে যাতে ইউরিনের মধ্যে দিয়ে সেটা বাইরে দিয়ে বেরিয়ে চলে আসে। অ্যান্ড অ্যামোনিয়া টু মেনটেন দ্য পিএইচ সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স ইন ব্লাড। তাহলে এগুলো এই পটাশিয়াম বা হাইড্রোজেনকে ইউরিনের সঙ্গে বের করা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে বডির মধ্যে ইলেকট্রিক ব্যালেন্সটা মেনটেন থাকে। এবার কালেক্টিং টিউবিউল, তাহলে কালেক্টিং টিউবিউল কি হচ্ছে, দিস লং ডিস্টেন্স কালেক্টিং টিউবিউল, এই দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে কালেক্টিং টিউবিউল আমাদের বলছে দিস লং ডাক্ট, এই যে কালেক্টিং টিউবিউল, দিস লং ডাক্ট এক্সটেন্ডস ফ্রম দ্য কর্টেক্স অফ দ্য কিডনি, এটা কিডনির কর্টেক্স থেকে বিস্তার লাভ করে টু দ্য ইনার পার্ট অফ দ্য মেডুলা, মেডুলার একদম শেষ পর্যন্ত যায়, কারণ পেলভিসের মধ্যে এখান থেকে তোমার ইউরিনটা বেরিয়ে গিয়ে পেলভিসের মধ্যে পড়ে, ইউরিনটা পেলভিস, তারপর ইউরেটার, তারপর হচ্ছে ইউরেটারের পরে চলে আসছে কি ইউরিনারি ব্লাডার, তারপর ইউরেথ্রা হয়ে বডির বাইরে বেরিয়ে যায়। ক্লিয়ার? The long duct extends from the cortex of the kidney to the inner part of the medulla. Large amount of water would be reabsorbed from this region to produce concentration urine. তারা কি করে, এরা মেনলি এখানে যে জলটা বেঁচে আসলো সেই জলটা আবার রিঅ্যাবজর্পশন করছে বলে যে ইউরিনটা বেরোয় সেটা অনেকটাই কনসেন্ট্রেট থাকে। This segment allows passage of small amount of urea into the medullary interstitium to keep up the osmolarity. তাহলে এই কালেক্টিং টিউবিউলের সাথে কাজ হচ্ছে কি যে স্মল অ্যামাউন্ট অফ ইউরিয়াটাকে কি করছে তোমার ট্রান্সপোর্ট করছে। It also play a role in the maintenance of pH and ionic balance of body. এটা কি করছে আমাদের আয়নিক ব্যালেন্স এবং পিএইচ এবং আয়নিক ব্যালেন্স, পিএইচ এবং আয়নিক ব্যালেন্সকে মেনটেন করছে অফ সিলেক্ট বডি। H+ and K+ আয়ন, তাহলে এরা কী করছে মেনলি কালেক্টিং টিউবিউলে কী হলো, এরা জলকে রিঅ্যাবজর্পশন করালো, H+ এবং K+কে তোমার H+ এবং K+ আয়নকে সিক্রেশন করালো, অর্থাৎ H+ K+কে সাথে ইউরিনের মাধ্যমে বের করে দিল এবং জলের রিঅ্যাবজর্পশন ঘটালো। এবার হচ্ছে আমাদের এই যে ইউরিন ফর্মেশন, তারপর কী হলো এখানে আমাদের অল্প পরিমাণে ইলেকট্রোলাইট এবং বডি ফ্লুইড কালেক্টিং টিউবিউল দিয়ে বডির বাইরে এই প্রসেসে বেরিয়ে গেল ইউরিন আকারে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ইউরিন ফর্মেশন বাড়ানোর জন্য কি করতে হবে, ইউরিন ফর্মেশন বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথম হচ্ছে কি জল নিতে হবে, ওয়াটার আপটেক করতে হবে, ওয়াটার আপটেক অর্থাৎ জলকে বেশি জল খেতে হবে, 2 থেকে 3 লিটার পার ডে জল খেতে হবে, তবে আমাদের ইউরিন প্রোডাকশন বেড়ে যাবে। জল খাওয়ার 15 থেকে 30 মিনিট পরে, জল থেকে খাওয়ার 15 থেকে 30 মিনিট পরে আমাদের ইউরিন তৈরি হবে এবং সেকেন্ড টাইম যখন হবে তখন সেই ইউরিনের পরিমাণটা বেশি হবে, থার্ড টাইম কমে স্বাভাবিক হয়ে যাবে। 2 নম্বর কী করতে হবে আমাদের, যে শর্তগুলো আমাদের ইউরিন ফর্মেশন বাড়াচ্ছে সেগুলো হচ্ছে স্যালাইন। এটা হচ্ছে কি স্যালাইন ইনজেকশন যখন আমরা নিই, তো সেই স্যালাইন ইনজেকশনের মাধ্যমে আমাদের কী করা হয়, বডির মধ্যে ইনজেক্ট করা হয় বিভিন্ন ইলেকট্রোলাইটগুলোকে এবং ওয়াটারকে, যার ফলে আমাদের ইউরিনারি সিক্রেশন বাড়তে থাকে। 3 নম্বর হচ্ছে কি কম বেশি লবণ গ্রহণ, সল্ট কনসেন্ট্রেশন, তুমি যে খাবার খাচ্ছ সেই খাবারে লবণের পরিমাণটা কেমন সেটা বলে। যেমন 28 গ্রাম NaCl যদি তুমি গ্রহণ করো তবে কী হবে, সেটা মূত্র উৎপাদন 120 ml দাঁড়াবে, 120 ml তৈরি হয় প্রতি ঘন্টাতে। খাদ্য লবণ NaCl যদি কম খাওয়া হয়, আমাদের NaCl যদি কম হয় তাহলে আমাদের ঘাম বেশি হবে, যার ফলে ঘামের মাধ্যমে কিছু এক্সক্রিটরি ম্যাটেরিয়াল বাইরে বেরিয়ে যাবে এবং প্লাজমাতে কী হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কমে গেলে কিডনির ফাংশনে বাধা পাবে। তারপর হচ্ছে কি জলের অভাব, ওয়াটার ডিপ্রাইভেশন, অনেকক্ষণ যদি জল না খায় তাহলে আমাদের ইউরিন প্রোডাকশন বন্ধ হয়ে যাবে।
আবার হচ্ছে কি কিছু কিছু ডাইউরেটিক্স রয়েছে। ডাইউরেটিক্স মানে যে সমস্ত উপাদানগুলো রক্ত মানে মূত্রে পরিমাণ বাড়ায় সেটাকে ডাইউরেটিক্স বলা হয়। ডাইউরেটিক্সের এক্সাম্পল হচ্ছে কি যে সমস্ত পদার্থ মূত্রের জল এবং তড়িৎ বিশ্লেষের উপাদান বৃদ্ধি করে তাকে মূত্র বিবর্ধক বা ডাইউরেটিক্স বলা হয়। যেমন হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, তারপর হচ্ছে কি অ্যালকোহল, স্যালাইন, তারপর হচ্ছে কি ওয়াটার, এগুলো হচ্ছে তোমার ডাইউরেটিক্স। এইসব জিনিসগুলো আমাদের মূত্রের উপর পড়ায়। তাহলে এই মূত্র আমাদের শরীর থেকে বেরো গেলে কী কী লাভ? প্রথম হচ্ছে কি মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বিষাক্ত নাইট্রোজেন ঘটিত রেশন নাইট্রোজেন বিহীন রেশন পদার্থগুলো বাইরে বেরিয়ে যায়। দেহ থেকে মূত্র নির্গত হলে দেহের জল এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য মেনটেন থাকে। মূত্রত্যাগের মাধ্যমে মূত্রের মধ্যে কিছুটা তাপ নির্গত হয়ে বলে দেহের তাপমাত্রা বজায় থাকে। রক্তে গ্লুকোজের পরিমাণ 100 ml রক্তে 180 মিলিগ্রাম যে থাকছে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে সেগুলো পেচ্ছাপের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ ইউরিনের প্রধান ফাংশনই হচ্ছে আমাদের বডিতে ওয়াটার এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্সকে মেনটেন করা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং এই চ্যাপ্টারের অন্যান্য যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো ছোটো ছোটো ভিডিওর লিঙ্ক প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ।